গত 30শে মে কলকাতা পুলিশ 1500 কিলোমিটার ডিজেল পুড়িয়ে দিল্লির গুরগাঁও থেকে একজন 22 বছরী কিশোরীকে অ্যারেস্ট করে, যে কিশোরী কিনা আবার আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। ঘটনাটা পেহেলগামকে কেন্দ্র করে ইন্ডিয়ার যে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল সেই সাপেক্ষে এবং বিপক্ষে ওই কিশোরী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট আপলোড করে, যেখানে সে তার মনের ক্ষোভ প্রকাশ করে এবং পাকিস্তানকে গালিগালাজ করে এবং ভারতীয় কিছু সেলিব্রিটিকেও গালিগালাজ করে তার মনের আক্রোশ এবং ক্ষোভ মেটানোর জন্য। কিন্তু এখানেই সে একটা ভুল করে ফেলে, সে গালিগালাজ করতে করতে সে প্রফিট মোহাম্মদকেও গালাগালি করে। এখানেই সে এই ভুলটা করে ফেলে এবং তার এই ভিডিওটা খুব পরিমাণে ভাইরাল হয় এবং এই ভিডিও সে অন্যরকম থ্রেট পায়। আর এই ভিডিওর সাপেক্ষে অন্য একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কলকাতাতে তার এগেনস্টে এফআইআর লজ করে যে তিনি সাম্প্রদায়িক যে হারমোনি সেটাকে লঙ্ঘন করছে এবং সাম্প্রদায়িক সেন্টিমেন্টে আঘাত করছে। তারপর ওই কিশোরীকে 30শে মে দিল্লির গুরগাঁও থেকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে। কলকাতা থেকে দিল্লির গুরগাঁও 1500 কিলোমিটার, এত দূর কলকাতা পুলিশ গিয়ে অ্যারেস্ট করে। তারপর 1 তারিখ, 1 জুন, 2 জুন, 5 জুন তাকে কোর্টে তোলা হয় এবং কোর্ট যা বলে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতীয় প্রত্যেকটা নাগরিককে। তার মানে এটা নয় যে অন্য কোনো সম্প্রদায়ের সাম্প্রদায়িক হারমোনি কিংবা অন্য কোনো সম্প্রদায়ের সেন্টিমেন্টে আঘাত করার মতো কোনো বক্তব্য বলার আমাদের অধিকার রয়েছে। তবে ওই কিশোরী আগে থেকেই কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল এবং সে ক্ষমাও চেয়ে নিয়েছিল। আর এখানেই ঘটে মূল ঘটনা। অনেকের মতে যেহেতু সে ক্ষমা চেয়ে নিয়েছিল তারপর তার গ্রেপ্তারি হলো কেন? এবার ঘটনাটা হলো যে ইসলাম ধর্মে কাউকে ক্ষমা করে দেওয়া তার কোনো অন্যায়ের জন্য এটাই সবথেকে মধুর্যপূর্ণ এবং সবথেকে ভালো কাজগুলোর মধ্যে একটা। কিন্তু যারা এই জিনিসটা মানতে রাজি নয় তারা এটা বলছে সে ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু সে তার মন থেকে ক্ষমা চায়নি, সে ক্ষমা চেয়েছে অ্যারেস্ট হওয়ার ভয়ে কিংবা অন্য কোনো কারণে সে ক্ষমা চেয়েছে এবং ভিডিওটা ডিলিট করে নিয়েছে। অন্যদিকে আরেকটা ঘটনা, যেই ব্যক্তি ওই কিশোরীর নামে কমপ্লেন করেছিল, এফআইআর লজ করেছিল, সেই ব্যক্তির অতীতের কিছু ইতিহাস থেকে জানা যায় সেই ব্যক্তি হিন্দু দেবদেবীর নামে অনেক কটু বক্তব্য করেছে। আর এইটাকে কেন্দ্র করেই হয়ে উঠেছে একটা নতুন ঝড়, আর যেটা হওয়া স্বাভাবিকও। কেন কি, যদি আপনি একজন ধর্মের কোনো বিশেষ ব্যক্তিকে গালাগালি করার জন্য দোষী হন, তাহলে অন্য কোনো একটা ব্যক্তি অন্য কোনো ধর্মের কোনো বিশেষ দেবদেবীকে গালাগালি করার জন্য অবশ্যই একই দোষে দোষী। 6 জুন 2025 কলকাতা হাইকোর্টে ওই কিশোরীর পক্ষে যিনি উকিল ছিলেন, নাম মোহাম্মদ, ঠিক মনে পড়ছে না আমার, কিন্তু খুব ভালো বক্তব্য রাখে এবং হাইকোর্ট 6 জুন তাকে বেল দেয়। আর ওই দিনে 6 জুন ওই ব্যক্তি, যে ব্যক্তি কিনা এফআইআর করেছিল, তার এগেনস্টে অনেকগুলো স্টেট গভর্নমেন্ট এবং অনেকগুলো সংস্থা তার এগেনস্টেও এফআইআর করে বিভিন্ন থানায়, কেন কি তিনিও ওই একই দোষে দোষী। তারপর কলকাতা পুলিশ তার বাড়িতে অনেকবার রেড চালায়, কিন্তু সে এখন পর্যন্ত পলাতক। কোথায় আছে, কিভাবে আছে, নিখোঁজ, খোঁজ পাওয়া যায়। হয়তো তার এগেনস্টে এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি ফরমান বেরিয়ে গেছে। এবার কথাটা হলো, প্রফিট মোহাম্মদকে গালিগালাজ বা কটূক্তি করার জন্য এই কিশোরীকে অ্যারেস্ট করা হলো, কিন্তু আমাদের দেশে এর আগেও অনেকেই প্রফিট মোহাম্মদকে নিয়ে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, তাদের এগেনস্টে সেরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। কিন্তু এই 22 বছরী কিশোরীকে অ্যারেস্ট করা হলো, এর পিছনে কারণটা কি? তার পিছনে কোনো বড় পলিটিক্যাল লিডারের হাত নেই কিংবা কোনো পলিটিক্যাল সাপোর্ট নেই। এই কারণে কি এটা হয়েছে? আমাদেরকে ভাবতে হচ্ছে যে কলকাতা পুলিশ অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠিক করে সামলাতে পারছে না, সে কলকাতা পুলিশ 1500 কিলোমিটার দূরে গিয়ে দিল্লির গুরগাঁও থেকে কাউকে অ্যারেস্ট করছে, এখানে নিশ্চয়ই অন্য কোনো চাল চলছে। আবার অনেকে মনে করছে এই কিশোরীও বেল পেত না যদি না অনেক পলিটিক্যাল পার্টি বা অনেক পলিটিক্যাল লিডার এটা নিয়ে প্রেসার ক্রিয়েট করতো, আদারওয়াইজ বেল পেত না। দেখুন, এই বিষয়গুলোতে একটা জিনিস পরিষ্কার যে সামনে নির্বাচন, আর যা কিছু ঘটছে বিগত কয়েক বছরে তা তো আমরা প্রত্যেকেই দেখেছি। 26,000 নতুন নিয়োগ, প্রতি বছর 1 কোটি চাকরি, ভারতের 1 নম্বর জিডিপি, শিক্ষা ব্যবস্থার অমূল পরিবর্তন, আপগ্রেডেশন, এই সব কিছু যেগুলো মূল প্রবলেম সেগুলো থেকে যুব সমাজকে সরানো, ভটকানো, এছাড়া তেমন কোনো কিছুই নেই। আর যুব সমাজের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসদের এটা উচিত যে মূল প্রবলেম, আসল প্রবলেম নিয়ে কথা বলা, তা না কি করে শুধু সাম্প্রদায়িক হারমোনিকে বিঘ্নিত করছে, নষ্ট করছে। আসল প্রবলেমে ফোকাস করা উচিত আমাদের প্রত্যেকেরই। যাই হোক, একদিকে ওই যুবতীকে বেল দেওয়া হলেও তাকে নজরে রাখা হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া সে দেশের বাইরে যেতে পারবে না এবং মামলাতে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। অন্যদিকে ওই ব্যক্তি যিনি কিনা ওই যুবতী বা কিশোরী 22 বছরের যুবতীর নামে কমপ্লেন করেছেন, এফআইআর করেছেন, তিনিও পলাতক। আগে আমরা জানতে পারবো কি ঘটতে চলেছে, কি হতে চলেছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এখানে কেবল আর কেবল বিশেষ কয়েকটা রাজনৈতিক দল তাদের ফায়দা লুফার জন্যই এখানে এসেছে এবং এই ভিড়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। কিছু ভিউজের জন্য সোশ্যাল মিডিয়ায় শেরনি বা শেহজাদি না হয়ে বাস্তব জীবনে শেরনি বা শেহজাদি বেশি ফলপ্রসূ। কেন কি, আমরা কয়েকদিন আগেই দেখেছি অপারেশন সিন্দুরে আমাদের দেশের শেরনি শেহজাদি যাই বলুন না কেন ভিতরে ঢুকে, আশা করছি বুঝতে পারছেন কি বলছি।
আর আমাদের উচিত মূল পয়েন্ট, মূল সমস্যাগুলো নিয়ে কথা বলা, না কি সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টি করা। যাই হোক, এই বিষয়গুলি নিয়ে অনেক ডিটেলসে ভিডিও বানানো যায়। আর আমাদের উচিত কখনোই একটা ধর্মাবলম্বীর মানুষ হয়ে অন্য ধর্মকে কটূক্তি করা বা অন্য ধর্মের কোনো দেবদেবী, কোনো প্রফিটকে কটূক্তি করে কোনো কথা বলা কখনোই উচিত নয়। তো আমাদের উচিত আমাদের প্রত্যেককে সাম্প্রদায়িক মধুর্য, ভ্রাতৃত্ব বজায় রেখে এক অপরের পাশে থাকা। কেন কি অবশেষে আলটিমেটলি আমরা প্রত্যেকে মানুষ। যে সমস্যায় আপনি আছেন সে সমস্যায় আমি আছি, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমরা প্রত্যেকেই আছি একই সমস্যায়। আসল সমস্যায় কথা বলুন। ধন্যবাদ।